Swayam Prabha. Digital India. Educated India. এবার আমরা আরো কিছু এই কার্বন মনোক্সাইডের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কোনটাতে বেশি কোনটাতে কম এরকম বেশ কিছু প্রবলেমের বিষয়ে আলোচনা করব। ধরা যাক আমরা একটা কমপ্লেক্স নিলাম, যে কমপ্লেক্সটা টেট্রা কোঅর্ডিনেটেড মানে 4টে লিগ্যান্ড রয়েছে এবং সেখানে আমরা সবকটাই সেম রাখছি, শুধু একটি লিগ্যান্ডকে চেঞ্জ করে দিলাম এবং এখানে আমাদের কমেন্ট করতে হবে, আমাদের এদের মিউ স্ট্রেচিং ফ্রিকোয়েন্সির মধ্যে কমেন্ট করতে হবে, রাইট? আমরা ধরে নিলাম এটা আমাদের কম্পাউন্ড এ এবং এটা আমার কম্পাউন্ড বি, রাইট? মিউ স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি মিউ এ মিউ বি, এইটার বিষয়ে আমাদের বলতে হবে যে এদের মধ্যে রিলেশনটা কি, হু ইজ লিস্ট, ওকে? और আমরা এখানে হয়তো which one is least, ওকে? তাহলে এইটা যদি কনসিডারেশন করতে হয় তাহলে এখানে দেখো সবকটাই নিকেল, নিউট্রাল নিকেল, প্রত্যেকটাই নিকেল D8, রাইট? প্রত্যেকটাই আমার নিকেল D8 সিস্টেম রয়েছে, নিকেল 0 বেসিক্যালি আমার নিকেল D8 সিস্টেম, রাইট? এবং এটা তুমি দেখো যে টোটাল নাম্বার অফ ইলেকট্রন যদি কাউন্ট করো এটা দেখবে 16টা, তার কারণ প্রত্যেকটাতে 4টে করে নিউট্রাল লিগ্যান্ড রয়েছে এবং 4 × 2 মানে 8 + 8 16 ইলেকট্রন সিস্টেম এবং ইউজুয়ালি স্কয়ার প্ল্যানার হয়ে থাকে, রাইট? তো এই সিস্টেমের ক্ষেত্রে শুধু চেঞ্জ কোথায়? চেঞ্জ হচ্ছে এই দুটো সিগমা ডোনারে, একটা হচ্ছে PF3 একটা হচ্ছে PME3। এবার PME3 আর PF3 এর মধ্যে ব্যাপারটা কি? PF3 আর PME3 আমরা জানি এখানে দুজনেই কিন্তু সিগমা ডোনার, একটি হচ্ছে ফ্লোরাইড, 3টি ফ্লোরাইড আছে, একটাতে 3টে এমি লিগ্যান্ড আছে, রাইট? PME3 এবং দুটোই নিউট্রাল লিগ্যান্ড, দুটোই কিন্তু আমার নিউট্রাল লিগ্যান্ড, দুজনেরই লোন পেয়ার অফ ইলেকট্রন আছে। এবার এইখানে তুমি দেখো যেহেতু ফ্লোরিনের ইলেকট্রন ডেন্সিটি ইলেকট্রন নেগেটিভিটি অনেক বেশি, তার জন্য এই ফ্লোরিন কি করবে? ইলেকট্রন ডেন্সিটি ফসফরাসের ওপর থেকে টানবে, রাইট? যদি তাই হয় উইথ রেসপেক্ট টু PMA3 এর সিগমা ডোনার ক্যাপাবিলিটির যদি আমরা প্রশ্ন করি, দ্য সিগমা ডোনার ক্যাপাবিলিটি তাহলে কার বেশি হবে? PME3 will be more than that of PF3, তার কারণ PF3 তে ইলেকট্রন ডেন্সিটি পুল হয়ে যাচ্ছে। তাহলে যদি PME3 তে ইলেকট্রন ডেন্সিটি সিগমা ডোনার বেটার হয়, দ্যাট মিনস দিস নিকেল সেন্টার complex B will have more electron density on nickel 0। যদি নিকেল 0 এর উপর কমপ্লেক্স B তে ইলেকট্রন ডেন্সিটি বেশি হয়, that means this electron density is donated to pi star LUMO of CO. That means that decreases the bond order or strength of CO, right? CO তে সব থেকে কম, তার মানে mu CO will decrease। তাহলে আমার যে ঘটনাটা উত্তর যেটা চাইছে, উত্তর হবে মিউ বির যে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি সিওর সেটা
মিউ এর যে কার্বন মনোক্সাইডের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি তার থেকে কম হবে, তার কারণ এখানে স্ট্রঙ্গার ব্যাক বন্ডিং রয়েছে, রাইট, স্ট্রঙ্গার ব্যাক বন্ডিং রয়েছে, রাইট। তো এইটা হলো একটা প্রবলেম। এই ধরনের অনেক রকমের লিগ্যান্ড দিয়ে হতে পারে, সিমিলার মেটাল হতে পারে, ডিফারেন্ট মেটাল হতে পারে, একই মেটালের ডিফারেন্ট অক্সিডেশন স্টেট হতে পারে। এই সব জিনিসগুলো তোমরা যখন বাড়িতে প্র্যাকটিস করবে একটি পার্টিকুলার প্রবলেম নিয়েই তোমরা কিন্তু তার লিগ্যান্ড এনভায়রনমেন্ট চেঞ্জ করে, তার অক্সিডেশন স্টেট চেঞ্জ করে, কোঅর্ডিনেশন এনভায়রনমেন্ট চেঞ্জ করে তোমরা নিজেরাই অনেক প্রবলেম ফর্মুলেট করতে পারবে, যেগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস পর্যন্ত করতে পারবে, রাইট। আরেকটা ধরনের প্রবলেম আমরা দেখি। আরেকটা ধরনের প্রবলেম, ধরে নাও আমি তোমাকে একটি কমপ্লেক্স দিলাম, যেই কমপ্লেক্সটাতে বাকি লিগ্যান্ডগুলোর বিষয়ে আমি যাচ্ছি না, আমি ডিরেক্টলি বললাম যে এদের একটি মেটাল কমপ্লেক্স রয়েছে যেখানে L5 ইজ সেম, অল L5s আর সেম, রাইট, L5টা সেম সবকটার ক্ষেত্রে, বাকি যে 5টি লিগ্যান্ড রয়েছে সেই 5টি লিগ্যান্ডই সেম। শুধু আমি যেটা বলছি যে এইখানে ধরে নাও তোমার কমপ্লেক্সগুলো হয়ে যাচ্ছে টাইটেনিয়ামের একটি, দেন ভ্যানাডিয়ামের একটি, রাইট, এবং টাইটেনিয়াম ভ্যানাডিয়াম ধরে নাও তার সাথে তুমি ক্রোমিয়াম আর নিকেল, লেটস সে তার সাথে তুমি ধরে নাও ক্রোমিয়ামের একটি কমপ্লেক্স এবং একটি নিকেলের কমপ্লেক্স। সবকটি স্ট্রাকচারই আমরা দেখতে পাচ্ছি যে এরা প্রত্যেকে আইসোস্ট্রাকচারাল, সেম নাম্বার অফ লিগ্যান্ড, সেম নাম্বার অফ প্যাটার্ন রয়েছে। এদের বলা হচ্ছে যে এদের মধ্যে রিলেটিভ বন্ড ডিস্টেন্স, তোমায় কমেন্ট করতে হবে রিলেটিভ মেটাল PMe3 বন্ড ডিস্টেন্সের ওপর, রাইট। এবং ধরে নাও আমাদের এগুলোর নাম আমরা এরকম ভাবে দিয়ে দিলাম, এটা A, এটা B, এটা C, এটা D। তাহলে এদের রিলেটিভ বন্ড ডিস্টেন্সের বিষয়ে আমাকে বলতে হচ্ছে কোনটা বিগার বন্ড, কোনটা স্মলার বন্ড। তাহলে তুমি যদি সিরিজটা ভাবো, আমাদের পিরিয়ডিক টেবিলের সিরিজ ভাবো, তাহলে টাইটেনিয়াম আর্লি ট্রানজিশন মেটালের মধ্যে পড়ে, ভ্যানাডিয়ামও তাই, ক্রোমিয়াম মিডলে পড়ে, আর নিকেল হচ্ছে লেট ট্রানজিশন মেটালের মধ্যে পড়ে। তো আমরা যদি অ্যালং দ্য পিরিয়ড যাই, তো প্রথমে আমার টাইটেনিয়াম পড়বে, তারপর ভ্যানাডিয়াম পড়বে, তারপর ক্রোমিয়াম পড়বে, তারপর নিকেল পড়বে। তার মানে যেটা হবে যে আমরা যদি অ্যালং দ্য পিরিয়ড যেতে থাকি, তাহলে লেফট টু রাইট যদি আমরা পিরিয়ডিক টেবিলে যাই 3D ট্রানজিশন মেটালের ক্ষেত্রে, তাহলে আমরা দেখতে পাবো যে ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজেস। তো আমরা এটা কারণ হিসেবে লিখতে পারি ইন 3D ট্রানজিশন মেটাল সিরিজ if we go left to right in periodic table, then কি হয়, ইলেকট্রোনেগেটিভিটি of metal increases, right? ইলেকট্রোনেগেটিভিটি অফ দ্য মেটাল ইনক্রিজ করে। যদি ইলেকট্রোনেগেটিভিটি অফ দ্য মেটাল ইনক্রিজ করে, তার মানে কি হবে, সে বেশি করে ইলেকট্রন ডেন্সিটি পুল করতে পারবে লিগ্যান্ডের থেকে। এবং এদের প্রত্যেকের 5টি লিগ্যান্ডের বিষয়ে আমরা আলোচনা করছি না, আমরা শুধুমাত্র একটি লিগ্যান্ডের কথাই আলোচনা করছি। যদি লিগ্যান্ডটা বেশি ইলেকট্রন ডেন্সিটি পুল করে, তাহলে কি হবে, তাহলে মেটালের অনেক বেশি কাছে লিগ্যান্ড আসবে। যদি মেটালের অনেক বেশি কাছে লিগ্যান্ড আসে, তাহলে তোমার ঘটনাটা কি হবে, তাহলে ঘটনাটা হবে যে মেটাল আর লিগ্যান্ডের যে বন্ড ডিস্টেন্স সেইটা কিন্তু আমার অনেক কমে যাবে, রাইট। তাহলে ঘটনাটা কি হলো, তাহলে যদি প্যাটার্ন লিখতে হয়, বন্ড ডিস্টেন্সের প্যাটার্নে যদি লিখতে হয় যে মেটাল PMe3 বন্ড ডিস্টেন্সের ব্যাপারে যদি আমার লিখতে হয়, তাহলে D এর বন্ড ডিস্টেন্স কম হবে কম্পেয়ার টু দ্যাট অফ C, কম্পেয়ার টু দ্যাট অফ B, কম্পেয়ার টু দ্যাট অফ A, রাইট। তার কারণ নিকেল বেশি ইলেকট্রোনেগেটিভ কম্পেয়ার টু ক্রোমিয়াম, কম্পেয়ার টু ভ্যানাডিয়াম, কম্পেয়ার টু টাইটেনিয়াম। তার মানে ইলেকট্রন ডেন্সিটি পুল করবে নিকেল সব থেকে বেশি, তার মানে নিকেলের সাথে PMe3 ডিস্টেন্স হবে সব থেকে কম, রাইট। এটাও এক ধরনের অর্গানোমেটালিক আমরা যতবার পড়েছি তার উপর ভিত্তি করে এটাও একটা কিন্তু প্রবলেম আমরা ভাবতে পারি। এবার অনেক সময় তোমরা বিশেষ করে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় বা নেট এক্সাম, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, এই ধরনের টেস্টগুলোতে অনেক সময় আমরা দেখি কিছু
প্রবলেম থাকে যেটা ফর্মুলেটেড প্রবলেম বলা হয়, মানে একটা তোমার স্টেটমেন্ট দেওয়া আছে, কিছু অবজারভেশন দেওয়া আছে কোনো রিয়াকশনের, তার রেসপেক্টে তোমায় বলা হয়েছে যে তুমি এর কমপ্লেক্স স্ট্রাকচারটা কি হবে সেটা বিষয়ে কমেন্ট করো। ধরে নাও তোমায় একটা এম্পিরিক্যাল ফর্মুলা দেওয়া হলো, এম্পিরিক্যাল ফর্মুলাটা হলো লেটস সে, এবার পরের প্রবলেমটা আমরা আলোচনা করছি। এম্পিরিক্যাল ফর্মুলাটা তোমায় দেওয়া হয়েছে লেটস সে FeC9, হ্যাঁ, তার মানে হচ্ছে গিয়ে তোমার 9খানা কার্বন আছে তার মধ্যে, রাইট, তার সাথে 7টা হাইড্রোজেন, 3টে অক্সিজেন এবং 1টি ক্লোরাইড। দিস ইজ ইউর এম্পেরিক্যাল ফর্মুলা। আমরা লিখতে পারি এখানে এম্পেরিক্যাল ফর্মুলা, এইটা আমার এম্পেরিক্যাল ফর্মুলা। এই যদি আমার এম্পেরিক্যাল ফর্মুলা হয়, এবার আমার অবজারভেশন কি কি দেওয়া আছে, আমার এখানে অবজারভেশন 1 দেওয়া আছে। ধরো অবজারভেশন, তার মধ্যে 1 নম্বর অবজারভেশন যেটা দেওয়া আছে যে one of the ligand, let's say one of the ligand has cyclic structure, ফার্স্ট অবজারভেশন। সেকেন্ড অবজারভেশনে তোমায় দেওয়া হয়েছে যে it obeys 18 electron rule, it obeys 18 electron rule। আর থার্ড তোমায় বলা আছে when silver nitrate added white PPT formed। তাহলে তোমার 3টে অবজারভেশন দেওয়া আছে। একটা হচ্ছে যে 18 ইলেকট্রন রুলকে ফলো করে, সেকেন্ডটা হচ্ছে একটি লিগ্যান্ড রয়েছে যেই লিগ্যান্ডটা সাইক্লিক স্ট্রাকচার, আর থার্ড অবজারভেশন হয়েছে যে সিলভার নাইট্রেট দিলে সিলভার ক্লোরাইডের প্রেসিপিটেট পড়ে। তার মানে যদি তোমরা এইটাকে প্রথমে ভাবো, তাহলে দেখো এখান থেকে কি বুঝতে পারো তোমরা যে সিলভার নাইট্রেট দিয়ে সিলভারের ক্লোরাইডের প্রেসিপিটেট পড়ছে, রাইট। হোয়াইট প্রেসিপিটেটটা হচ্ছে সিলভার ক্লোরাইডের হতে পারে, সিলভার ক্লোরাইড বা সিলভার ব্রোমাইডের হতে পারে, রাইট। তো তার মানে এই ক্লোরাইডটা কিন্তু প্রাইমারি কোঅর্ডিনেশন স্ফিয়ারে নেই, তার মানে ক্লোরাইডটা রয়েছে প্রাইমারি কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে। তার মানে ক্লোরাইড ইজ নট এট অল কোঅর্ডিনেটেড ডিরেক্টলি টু দিস কমপ্লেক্স। তার মানে আমরা এখান থেকে সরাসরি একটা যদি আমাদের স্ট্রাকচার ভাবতে হয়, এটা আমরা লিখবো পরে, আমরা একটা জিনিস বুঝে গেলাম, এখানে Cl মাইনাস বাইরে রয়েছে, রাইট, Cl মাইনাস আমার রয়েছে বাইরে। আচ্ছা, এরপর তোমাকে বলছে যে এই কমপ্লেক্সটার ভেতরে একটা সাইক্লিক লিগ্যান্ড আছে, যেটা কিন্তু আমার একটা সাইক্লিক লিগ্যান্ড আছে, রাইট, একটা সাইক্লিক লিগ্যান্ড আছে। এবার তাই যদি হয়, তাহলে সাইক্লিক লিগ্যান্ডের স্ট্রাকচার তোমরা কি কি জানো? আমরা জানি হচ্ছে সাইক্লোবিউটাডাইন জানি, রাইট, আর আমরা জানি সাইক্লোপেন্টাডাইন, and cycloocta tetraene, তাই তো? এরকম যদি আমার ঘটনাটা হয়, তাহলে তুমি ভাবো যে যদি প্রথমে দেখো সাইক্লোঅক্টা টেট্রাইন, লেটাস সে এটা আয়রন মেটাল দেওয়া আছে, রাইট। আয়রন মেটাল যদি দেওয়া থাকে, যদি আমরা সাইক্লোঅক্টা টেট্রাইন ভাবি, তাহলে আয়রনের শুধু +1 চার্জ হবে, কারণ হচ্ছে এখানে ক্লোরাইড -1 চার্জ নিয়ে রেখেছে, তাহলে এখানে 7টা ইলেকট্রন ওখান থেকেই চলে যাবে। আর সাইক্লোঅক্টা টেট্রাইনে যেটা 8টা চলেই গেল, রাইট, তাহলে 15টা হয়েই গেল। আর 3টে ইলেকট্রন তুমি এতগুলো, একটি এক্সট্রা কার্বন পড়ে থাকবে, এতগুলো হাইড্রোজেন পড়ে থাকবে, রাইট, এবং হচ্ছে গিয়ে তোমার এতগুলো অক্সিজেন পড়ে থাকবে, রাইট। তো তোমার ক্ষেত্রে কিন্তু সেটাকে ফর্মুলেট করা হয়ে যাবে প্রচন্ড মুশকিল, কারণ সাইক্লোঅক্টা টেট্রাইনে তোমার 8টা হাইড্রোজেন চলে যাবে, তোমার একটা হাইড্রোজেন পড়ে থাকবে, একটা কার্বন পড়ে থাকবে, আর এদিকে 3টে অক্সিজেন পড়ে থাকবে, এটাকে কোঅর্ডিনেট করা মুশকিল। তার মানে এইটা আমাদের অপশনের বাইরে চলে গেল। তারপর আমরা দেখি সাইক্লোপেন্টাডাইন যদি আমরা করি, তাহলে আমাদের ধরে নাও সাইক্লোপেন্টাডাইনে 5টা কার্বন যায়, রাইট, সাইক্লোপেন্টাকার্বনের 5টা কার্বন যাবে এবং তার সাথে আমার চলে যাবে হচ্ছে 5টি হাইড্রোজেন, রাইট। এটা যদি আমার চলে যায় টোটাল, তাহলে আমার হয়ে গেল হচ্ছে এখানে আমার পড়ে থাকবে হচ্ছে 3টি মাত্র হাইড্রোজেন পড়ে থাকবে, রাইট, 3টে হাইড্রোজেন পড়ে থাকবে।
এবং আমার যদি তাই হয় তাহলে 3টে হাইড্রোজেন তুমি কোথায় হাইড্রাইড ভাবে ভাবতে পারো, অথবা আরেকটা কার্বন নিয়ে তুমি সেটাকে একটা CH3 ভাবতে পারো, যেটা সাইক্লোপেন্টাডাইনে তুমি অ্যাটাচও করে দিতে পারো, রাইট? তাহলে তোমার ঘটনাটা ঘটলো যে মিথাইলেটেড সাইক্লোপেন্টাডাইন যদি তুমি নাও তাহলে তোমার 6টা, তাহলে তোমার 5টি কার্বন কাউন্ট হয়ে যাচ্ছে, একটা এক্সট্রা কার্বন অ্যাড হয়ে যাচ্ছে, তার মানে 6টা কার্বন হয়ে গেল। আর টোটাল যে হাইড্রোজেনের সংখ্যা, সেই হাইড্রোজেনের সংখ্যা তোমার হয়ে যাবে হচ্ছে আমাদের কত, সেই হাইড্রোজেনের সংখ্যা আমার কিন্তু 7 হয়ে যাচ্ছে, তার মানে আমার এখানে কমপ্লিটলি ফুলফিলড, রাইট? তাহলে আমার একটি লিগ্যান্ড আমার এখানে হয়ে গেল একটি MECP, এই একটা লিগ্যান্ড হয়ে গেল, যেটা আমার 3টে, এখানে আমার কটা কার্বন চলে গেছে, আমার 6টি কার্বন এবং হচ্ছে একটি হাইড্রাইড, 7টি হাইড্রাইড কিন্তু আমার চলে গেছে, রাইট? যদি চলে যায় তাহলে আমার পড়ে কি রইল, তাহলে আমার পড়ে রইল হচ্ছে তোমার 3টি আর কার্বন পড়ে রয়েছে আর 3টি অক্সিজেন পড়ে রয়েছে। ইজিয়েস্ট ওয়ে টু সি কি হবে, এবার দেখো তোমার 18 ইলেকট্রনলি স্যাটিসফাই করছে কিনা। তাহলে সিপির জন্য -1, ক্লোরাইডের জন্য -1, তাহলে আয়রনের হয়ে গেল 6টি, সিপি দিচ্ছে তোমার 6টি, 3টে হাইড্রাইড রয়েছে, 3টে হাইড্রোজেন রয়েছে, রাইট? তো 3টে কার্বন মনোক্সাইড রয়েছে, তাহলে টোটাল এখানে তোমার হয়ে গেল কটি, তোমার এখানে টোটাল হয়ে গেল 18 ইলেকট্রন। তার মানে আমার এইটাও স্যাটিসফাইড, এইটাও স্যাটিসফাইড, এইটাও স্যাটিসফাইড, এবং তাহলে আমার টোটাল কমপ্লেক্সের যে স্ট্রাকচারটা হলো সেটা হচ্ছে মিথাইলেটেড সিপি রয়েছে, কার্বন মনোক্সাইড রয়েছে 3টি, এবং এটা অবভিয়াসলি আমার eta5 কোঅর্ডিনেটেড সিপি, রাইট? eta5 কোঅর্ডিনেটেড এটি সিপি, এবং টোটাল আমার প্রবলেম সলভড, রাইট? তো এইভাবে এই ধরনের প্রবলেমও কিন্তু অনেক সময় আসতে পারে, রাইট? এবার ধরো আরেকটা একই টাইপের আমরা সিস্টেম ভাবছি, যেটা অনেকটা ওই ট্রান্স এফেক্টের ব্যাপার, যেটা আমরা আলোচনা করেছিলাম কিছু ক্লাস আগে, সেই ট্রান্স এফেক্টের ব্যাপারটা নিয়ে আলোচনা করা যেতে পারে। ধরে নাও একটা তোমায় এক্সাম্পল দেওয়া হলো, যেখানে একটা আর রয়েছে, মেটাল রয়েছে, আর না বলে আমি বলবো এটা লিগ্যান্ড রয়েছে, মেটাল রয়েছে, এবং একটি কার্বন মনোক্সাইড লিগ্যান্ড অ্যাটাচড অবস্থায় রয়েছে, রাইট? এবং তোমাকে বলা হলো যে টোটাল ঘটনাটার ক্ষেত্রে তোমার এখানে এই ধরনের কমপ্লেক্সে তোমার দুটো সিনারিও দেওয়া রয়েছে। এক বলা আছে L equals to let's say what should I say ট্রাইথাইলামিন, L দেওয়া আছে একটা কেসে ট্রাইথাইলামিন, ফার্স্ট কেস। সেকেন্ড কেস স্টাডি হচ্ছে ওভারঅল চার্জ অন মেটাল is +1। এই দুটো কেস স্টাডি দেওয়া আছে এবং তার অ্যান্সার কি হবে এই প্রবলেমের সেটা তোমাকে ভাবতে হবে। তাহলে ভাবা যাক কি হতে পারে। তো প্রথমে আমরা ট্রাইথাইলামিন ভাবি। ট্রাইথাইলামিন যদি তুমি ভাবো, ট্রাইথাইলামিনে তোমার কি রয়েছে, এটা হচ্ছে তোমার ট্রাইথাইলামিন, রাইট? এবং এখানে লোন পেয়ার অফ ইলেকট্রন রয়েছে ট্রাইথাইলামিন, তার মানে এটা একটা উইকলি সিগমা ডোনার। এই যদি উইকলি সিগমা ডোনার হয়, তোমায় কমেন্ট করতে হবে কিসের ওপর, তোমায় কমেন্ট করতে হবে লেটস সে যে কোনটার ক্ষেত্রে মিউ সিও উইল বি মোর, লাইক হুইচ ওয়ান উইল হ্যাভ মোর কার্বন মনোক্সাইড স্ট্রেচিং। এটা যদি তোমার প্রশ্ন হয় তাহলে তুমি এখানে বুঝতে পারছো যে তোমার একটা সিগমা ডোনার এখানে থাকে অ্যাজ এন এল, এবং তার ট্রান্সে যদি তোমার সিও থাকে, তাহলে ওভারঅল ইলেকট্রন ডেন্সিটি অন দ্য মেটাল সেন্টার এই ট্রাইথাইলামিনের প্রেজেন্স অনেক বেশি। এবং তাই যদি হয় তাহলে মেটাল থেকে সিওতে যে ইলেকট্রন ডেন্সিটি ডোনেট বাই পাই ব্যাক বন্ডিং, যেটা পিপাই ডিপাই ব্যাক বন্ডিং, সেটা অনেক স্ট্রং হচ্ছে, কারণ লুমোতে ডোনেট করছে পাই স্টার লুমোতে। তার মানে পাই স্টার লুমোতে যদি ইলেকট্রন ডেন্সিটি বেশি ডোনেট করে তাহলে সিওর বন্ড অর্ডার কমবে। সিওর বন্ড অর্ডার যদি কমে তাহলে কি হবে, আমার স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিও কিন্তু আমার কমে যাবে, রাইট? তো এইটা একটা সিনারিও যেখানে আমার কমে গেল। এবার যদি পরের সিনারিওটা ভাবি, যেখানে আমার বলা আছে যে ওভারঅল একটা চার্জ রয়েছে যেটা হচ্ছে +1, তার মানে কি ওভারঅল হোয়াট এভার বি দ্য লিগ্যান্ড, ওভারঅল চার্জ যদি আমার +1 থাকে, তাহলে এই মেটালটার পক্ষে ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করাটা একটু টাফ হয়ে যাবে। তার কারণ এখানে প্লাস চার্জ থাকার জন্য ইলেকট্রন ডোনার ক্যাপাবিলিটিটা অনেকটা কমে যাবে। যদি সেটা কমে যায় তাহলে পাই স্টার লুমোতে ইলেকট্রন ডেন্সিটি কম ডাম্প হবে,
যদি কম ডাম্প হয় তাহলে পিপাই ডিপাই বন্ডিংটা উইকার হবে, তাহলে তাহলে কি হবে, আমার বন্ড অর্ডার বেটার থাকবে এবং কার্বন মনোক্সাইড স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি অনেক বেশি হবে, রাইট? তাহলে আমরা সিনারিও ওয়াইজ যদি বলি, তাহলে আমাদের মিউ সিও স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি ফর triethyl amine LCO kind of ligand will be lesser than that of mu CO stretching frequency for whatever be the ligand with let's say with a positive charge outside, right? এই ধরনের কোশ্চেনও কিন্তু তোমাদের আসতে পারে, রাইট? এটা তোমাদের মনে রাখতে হবে, রাইট? এরপর আরো কিছু ধরনের ট্রিকি কোয়েশ্চেনের মধ্যে একটি হতে পারে যে, ধরে নাও তোমাকে বলা হলো যে একটি কমপ্লেক্স দেওয়া হয়েছে, সেই কমপ্লেক্সে তোমায় একটি টোটাল নাম্বার অফ লিগ্যান্ডটাকে কমপ্লেক্সে কটা আছে সেটা তোমায় ক্যালকুলেট করতে হবে। এই ধরনের প্রবলেম আমরা আগের টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম, যেখানে আমরা বলতে চেয়েছিলাম যে মেটালের স্ট্রাকচার কটা, মেটালের স্ট্রাকচারটা কীরকম বা কটায় মেটাল মেটাল বন্ড আছে সেই বিষয়ে কমেন্ট করতে চেয়েছিলাম। এইবার আমরা প্রবলেমটাকে একটু ডিফার করছি, প্রবলেমটাকে ডিফারেন্ট করে আমরা দেখার চেষ্টা করছি একটি কমপ্লেক্স যেটাতে আমার সিপি রয়েছে, অসমিয়াম রয়েছে, রাইট? সিপি রয়েছে, অসমিয়াম রয়েছে এবং আমার একটি কার্বন মনোক্সাইড রয়েছে, এবং এটা হচ্ছে আমার একটা বাইমেটালিক কমপ্লেক্স, দুখানা মেটাল রয়েছে। এবং এখানে একটা কনসিডারেশন বলা আছে, you have one osmium bond present, right? তাহলে find out x equals to what? This is your question. তাহলে osmium bond যদি আমার একটি থাকে, তার মানে সেটাতে it contributes two electrons, রাইট? তাই যদি হয় তাহলে টোটাল বন্ড কত হবে? 18 into 2, দুটি আছে, রাইট? -2 এই মেটাল বন্ডের জন্য, তাহলে এটা আমার 34 টোটাল ইলেকট্রন কাউন্ট হতে হবে, রাইট? এবার দেখে নাও তাহলে কি হচ্ছে ব্যাপারটা। আমার এখানে দুটি সিপি আছে, তাহলে টোটাল চার্জ অন মেটাল 2 into অসমিয়াম, সেটা কত? সেটা হচ্ছে আমার দুটো সিপি আছে, -1 into 2, তাহলে কত হলো? -2। সেটাকে যদি দুটো অসমিয়ামের ক্ষেত্রে ভাবো, দুটি অসমিয়ামের ক্ষেত্রে যদি তুমি ভাবো, তাহলে প্রত্যেকের ক্ষেত্রে -1 করে চার্জ আছে, রাইট? প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমার -1 করে চার্জ হয়ে যাচ্ছে। তাই যদি হয়, সেই -1 চার্জটাকে যদি আমার ব্যালেন্স করতে হয়, তাহলে অসমিয়ামের ক্ষেত্রে কত চার্জ হতে হবে? কারণ ওভারঅল স্ট্রাকচারটা কিন্তু নিউট্রাল। ওভারঅল স্ট্রাকচার যদি নিউট্রাল হয়, তাহলে অসমিয়ামের চার্জ কত হতে হবে? অসমিয়ামের চার্জ কিন্তু আমার +2 হতে হবে। তাই টোটাল চার্জ অন ইচ osmium will be +2 divided by 2 equals to +1। এবার তুমি ইলেকট্রন কাউন্টে এসো। ইটা 5 সিপি কটা ইলেকট্রন দেবে? 6টি into 2, 12টা দেবে। অসমিয়াম কার সিরিজে পড়ে? অসমিয়াম পড়ে হচ্ছে তোমার আয়রনের সিরিজে। তাহলে অসমিয়ামের জন্য তুমি কি পাবে? অসমিয়াম প্লাস রয়েছে, তাহলে 8টা থেকে একটা গেলে 7, 2, 14 হয়ে গেল, রাইট? তাহলে এবার তোমায় ভাবতে হবে যে টোটাল তোমার কতগুলো সিও এবার তোমায় দেখতে হবে থাকতে পারে, রাইট? তাহলে তোমার টোটাল কাউন্ট পৌঁছাতে হবে হচ্ছে 34-এ, রাইট? এইখানে তোমার কত হয়ে গেল? 26 ডান। তাহলে রিমেনিং সিও লিগ্যান্ডস টোটাল কটা রিমেনিং সিও থাকবে? 34 মেটাল বন্ড ছাড়া, 26 মেটাল আর সিপি কে ধরে, তাহলে ডিসিজ ডিভাইডেড বাই করলে এটা 4 হয়ে গেল। তাহলে ওভারঅল 4টে যদি থাকে, তাহলে তোমার হোয়াট উইল বি ইয়োর এক্স? ইয়োর এক্স উইল বি ইকুয়ালস টু 4 ডিভাইডেড বাই 2, তার কারণ বাইরে একটা 2 রয়েছে, ইকুয়ালস টু তোমার অ্যান্সারটা হয়ে যাবে আমার 2। তাহলে আমার অ্যান্সার হচ্ছে এক্স ইকুয়ালস টু 2 ইজ মাই অ্যান্সার। ওকে, তো এই ধরনের প্রবলেমও আমরা ভাবতে পারি। একইভাবে আমরা এই একই টাইপের কমপ্লেক্সে
যদি মোনোমেটালিক কমপ্লেক্স দেয়, দিয়ে বলে তার চার্জ ক্যালকুলেট করো, সেই ঘটনাটা আমরা কিভাবে ভাবতে পারি? ধরে নাও আরেকটা ছোট্ট প্রবলেম এইখানটাই আমি করছি। ধরে নাও তোমায় এরকম সিপি বেসড প্রবলেমই একটা দেওয়া হলো, যেখানে তোমায় বলা হয়েছে যে ইটা ফাইভ সিপি রয়েছে, আয়রন রয়েছে, এবং এখানে কার্বন মনোক্সাইডের সংখ্যাটা তোমায় বলে দিচ্ছে। ধরো কার্বন মনোক্সাইডের সংখ্যাটা তোমায়, লেট আস কনসিডার কার্বন মনোক্সাইডের সংখ্যাটা তোমায় 3 বলে দিল। তোমায় বলা হয়েছে যে ওভারঅল চার্জ এক্স, এইটা কত, ফাইন্ড আউট এক্স ইকুয়ালস টু কত, রাইট? এই যদি ঘটনা হয় তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে সিপিটা হচ্ছে শুধুমাত্র একটি -1 চার্জ আনা, -1 আধান যুক্ত বা -1 আধান যুক্ত একটি লিগ্যান্ড। তার জন্য আয়রনের এখানে অক্সিডেশন স্টেট কত হবে? আয়রনের অক্সিডেশন স্টেট বাই ডিফল্ট তুমি কি ধরতে পারো? বাই ডিফল্ট তুমি ধরতে পারো হচ্ছে, ক্যালকুলেশনের জন্য তুমি এখানে ভাবতে পারো কি +1 ভাবতে পারো, রাইট? যদি এটা নিউট্রাল কমপ্লেক্স হতো, তাহলে তোমার +1 অক্সিডেশন স্টেট হয়ে যেত, রাইট? তাহলে আমাদের দেখতে হবে যে ওভারঅল আমরা ঘটনাটায় কি পেতে পারি। তাই যদি হয় তাহলে আমাদের ইটা5 সিপি থেকে কটা ইলেকট্রন থাকছে? 6 × 1, 6টা। আয়রনের ক্ষেত্রে কত থাকছে? আয়রনের ক্ষেত্রে আমার থাকছে হচ্ছে, আয়রন যদি আমরা +1 ভাবি লেটসে, তাহলে আমার 7 × 1, রাইট? 7টি হয়ে গেল। আর এখানে যদি কার্বন মনোক্সাইড ভাবো 3টি, তাহলে কি হবে? তাহলে এখানে তোমার 2 × 3 6, টোটাল তোমার কত হয়ে গেল? 19 যদি হয় তাহলে তো মুশকিল, 19 হলে তো করা যাবে না। এটাকে তোমরা এইভাবেও ভাবতে পারো। তাহলে তোমার এখানে যদি 18 করতে হয়, তাহলে আয়রনের অক্সিডেশন স্টেট কত করতে হবে? আয়রনের অক্সিডেশন স্টেট করতে হবে +2 যদি করতে হয় তোমার এখানে, তাহলে টেকনিক্যালি ভাবো এখানে সিপির জন্য +1 হয়েই রয়েছে, তাহলে মাই এক্স উইল বি ইকুয়ালস টু +1, তাহলেই আমার হয়ে গেল টোটাল +2। অথবা তুমি যদি এটা ডিরেক্টলি এরকম ভাবেও ভাবতে পারো যে তোমার সিপির জন্য তুমি পাচ্ছ, লেটসে সিপির জন্য তুমি পাচ্ছ হচ্ছে 6টি, আয়রনের কিছু ভাবছো না তুমি, আয়রন কি ডিরেক্টলি নিউট্রাল ধরে করছো, আর কার্বন মনোক্সাইডের 3টে কার্বন মনোক্সাইডের জন্য তুমি পাচ্ছ হচ্ছে 6টি, তাহলে তোমার হয়ে গেল 20, রাইট? সেই 20 যদি হয়ে যায় তাহলেও এখান থেকে তুমি বলতে পারো যে আমার ওভারঅল চার্জ যেটা হবে, ওভারঅল চার্জ অফ দ্য কমপ্লেক্স উইল বি +2। তার মধ্যে একটা এখানে অলরেডি ব্যালেন্সড, তাহলে আনব্যালেন্সড চার্জ উইল বি এগেন +1। এইভাবেও তুমি ভাবতে পারো। ডিরেক্টলি এখান থেকে আয়রনের সাথে সিপির কোঅর্ডিনেশনের জন্য বন্ড মানে অক্সিডেশন স্টেট চেঞ্জ কনসিডার করে বা না করে, দুটো পদ্ধতিতেই কিন্তু তুমি এর অ্যান্সার সুন্দরভাবে বার করে নিতে পারো। এরপর আমরা আরেকটা আর কিছু প্রবলেম আমরা ভাবতে পারি, স্পেসিফিক আমি বলবো যে তোমরা যদি ধরো একটা কমপ্লেক্সের কথা বলছো, রুথেনিয়ামের একটা কমপ্লেক্স নিয়ে তার পসিবল স্ট্রাকচার ড্র করতে বলে, এই ধরনের প্রবলেমও কিন্তু আমরা বিভিন্ন প্রবেশিকা পরীক্ষাতে বা নেট পরীক্ষাতে খুব কমনলি দেখতে পাই, রাইট? ধরো তোমাকে একটা এগেন আরেকটা এম্পিরিক্যাল ফর্মুলা দিয়ে দিল। আমরা এই ধরনের সিস্টেম আগের টিউটোরিয়ালে আলোচনা করেছি। একটা এম্পিরিক্যাল ফর্মুলা দিয়ে দেওয়া হলো তোমাকে, এবং দিয়ে তোমাকে বলা হলো যে তুমি এর প্লজিবল স্ট্রাকচারগুলো ড্র করো। তোমাকে দেওয়া হয়েছে ধরো এম্পিরিক্যাল ফর্মুলা, রুথেনিয়াম 3টে রুথেনিয়াম আছে, তার সাথে তোমার 10টা সিও আছে, এবং তার সাথে PPH3 লিগ্যান্ড আছে 2টি। এরকম একটা যদি কমপ্লেক্স থাকে তাহলে তার ড্র প্লজিবল স্ট্রাকচার। ওকে, তাহলে এবার তুমি এটাও খুব সিমিলার ভাবে আমাদের ভাবতে হবে, কারণ রুথেনিয়াম পড়বে আমাদের আয়রনের সিরিজে, নিউট্রাল মলিকিউল, রাইট? তাহলে কার্বন মনোক্সাইড নিউট্রাল লিগ্যান্ড, PPH3 নিউট্রাল লিগ্যান্ড, রাইট? কারণ ওভারঅল কোনো চার্জ নেই। তাহলে রুথেনিয়াম আমার নিউট্রাল অক্সিডেশন স্টেটে রয়েছে, প্রত্যেকে আয়রনের সিরিজে পড়ে বলে 8 × 3 হয়ে আমার হয়ে গেল 24টা। কার্বন মনোক্সাইড আমার 10টি রয়েছে, 2টা করে দেবে প্রত্যেকে 10টি, তাহলে টোটাল 20টা হয়ে গেল। আর আমার এখানে রয়েছে PPH3, 2টি লিগ্যান্ড রয়েছে, যেটা 2টি করে চার্জ দিয়ে আমার 4, টোটাল আমার হয়ে গেল কত? টোটাল আমার হয়ে গেল 48, রাইট? তাই যদি হয় তাহলে আমার এখানে টোটাল
টোটাল ইলেকট্রন কত হতে হবে 18 ইলেকট্রন ইন্টু 3 রাইট 54 রাইট। তো এখানে তুমি আবার ভেবে নাও যে টোটাল মেটাল মেটাল বন্ডস ইকুয়ালস টু কি হবে 54 মাইনাস 48 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 3 মেটাল মেটাল বন্ড থাকতে হবে রাইট। 3টে মেটাল মেটাল বন্ড থাকা সব থেকে সহজ উপায় কি, সেই উপায়টা হচ্ছে যদি তুমি একটা ট্রায়াঙ্গেল ভাবো, ট্রায়াঙ্গেল ভেবে 3টেকে জুড়ে দাও এদিক থেকে রাইট, 3টে মেটালকে এদিক থেকে তুমি জুড়ে দিলে, দিয়ে তোমার দুটো PPH3 আছে রাইট, তো একটা PPH3 দুটো মেটাল সেন্টারে দিয়ে দাও, দুটো PPH3 মধ্যে দিয়ে দিলাম রাইট। এবার চেষ্টা করবে সবাইকে আগে হেক্সা কোঅর্ডিনেশন ফিল করতে, যদি করতে হয় তাহলে তোমরা বুঝতেই পারছো এইখানে 3টে সিও থাকতে পারে, এইখানে আমার 4টে সিও থাকতে পারে, এইখানেও কিন্তু আমার 1 2 3 3টে সিও থাকতে পারে। তোমার টোটাল নাম্বার অফ কার্বন মনোক্সাইড কটা আছে 10টা, তাহলে এইটাও হেক্সা কোঅর্ডিনেটেড হয়ে গেল, এটাও হেক্সা কোঅর্ডিনেটেড হয়ে গেল, এটাও হেক্সা কোঅর্ডিনেটেড হয়ে গেল, এবং তুমি প্রত্যেকের উপরে তাহলে কার্বন মনোক্সাইডগুলো বসিয়ে দাও। এটাই প্লজিবল স্ট্রাকচার। তার কারণ আমরা আগে একটা এরকম কমপ্লেক্স আলোচনা করেছিলাম কিছু ক্লাস আগে, যেখানে আমরা দেখেছিলাম যে দুটো প্লজিবল স্ট্রাকচার হয় অ্যাকর্ডিং টু 18 ইলেকট্রন রুল, কিন্তু সেইখানে কোনো মেটালের ক্ষেত্রে 17 কোথাও 18 কোথাও 19 সংখ্যা হচ্ছে, এবং সেটা আমরা আনস্টেবল বলে একটা স্টেবল কনফার্ম বার করেছিলাম, যেখানে আমরা সবকটি সেন্টারে 18টা ইলেকট্রন ছিল। তো এখানেও তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকটার ক্ষেত্রেই 8 রুথেনিয়ামের রেসপেক্টে তুমি যদি ভাবো, তাহলে এই বন্ডগুলো কনসিডার করলে আমরা প্রত্যেকটার ক্ষেত্রেই দেখতে পাবো 18 ইলেকট্রন রুল স্যাটিসফাই করে যাবে রাইট, প্রত্যেকটার ক্ষেত্রেই আমার স্যাটিসফাই করবে রাইট। কারণ এই ক্ষেত্রেই তুমি দেখে নাও একটা মেটাল বন্ড থেকে আসছে 2, রুথেনিয়াম 8 10, আর এখানে তোমার 4টি লিগ্যান্ড আছে 18, প্রত্যেকেই স্যাটিসফাই করছে। তার মানে এটা হয়ে গেল আমার প্লজিবল স্ট্রাকচার। তাহলে আজকের এই গত যে ক্লাসটি এবং এই ক্লাসটিতে আমরা এখনো অবধি যা পড়াশোনা করেছি এই কার্বন মনোক্সাইডের এমও বা এই অর্গানোমেটাল এক্সিড কেমিস্ট্রির, সেই বিষয়ে একটা ছোট্ট টিউটোরিয়াল আলোচনা করলাম। আমি চেষ্টা করেছি আমার লেকচারগুলোকে এমনভাবে এনরিচ করতে যেখানে আমরা অনেক বেশি প্রবলেম সলভিং এর দিকে জোর দিতে পারি রাদার দেন প্রলং ডিসকাশন। আমরা অনেক ডিসকাসও করেছি, থিওরিটাও বোঝার চেষ্টা করেছি, তারপরে কিন্তু আমরা প্রবলেম সলভিংও করেছি। আশা করি এই প্রবলেমগুলো তোমরা যদি বাড়িতে নিজেরা সলভ করো এবং প্রবলেম যদি নিজেরা ফর্মুলেট করো, কমপ্লেক্সিটি জেনারেট করে লিগ্যান্ড ডিজাইনের কথা ভেবে, চার্জের দিক থেকে ভেবে, মেটাল কোঅর্ডিনেশনের কথা ভেবে, মেটালের অক্সিডেশন স্টেট ভেবে, তাহলে কিন্তু তোমাদের ব্যুৎপত্তি এই বিষয়ে আরো বেশি জোরালো এবং গভীর হবে। তো আশা করি এতক্ষণ অবধি আমরা যা আলোচনা করেছি এই লাস্ট কটি ক্লাসে তোমরা ভালো মতো বুঝেছো, এবং এই প্রবলেম সলভগুলো যদি তোমরা নিজেরা ভালো মতো করো, তাহলে আমি প্রিটি শিওর যে তোমরা অর্গানোমেটালিক্সে খুব ভালো ফল করবে। ধন্যবাদ।